এমন এমন মামলা তিনি তদন্ত করেছেন যা শুনলে শিউরে উঠতে হয়। বউবাজার বিস্ফোরণ, এই জিনিসটা হবে এটা ভাবতে পারিনি। 69টা বোধহয় লোক মারা গেছে। সুজিত মিত্র ডিসি স্পেশাল ব্রাঞ্চ হিসেবে রিটায়ার্ড করেছেন। আসিফ রেজা খান ইনিশিয়ালি ছিল বড় বড় লোকদের অ্যাবডাকশন করে টাকা কামানো। আমাদের রাজ্যেও তো হয়েছিল। হ্যাঁ, খাদিম কর্তা হয়েছিল। ওই টাকা থেকে কি আমেরিকান সেন্টারে হামলার আর্মস অ্যামুনিশন কেনা হয়েছিল? আগের এপিসোডে আপনারা যে অংশটুকু দেখেছেন তার পরবর্তী অংশ আজ শুরু করছি একই রকম টানটান উত্তেজনায়। চলে আসছি আবার একটা সাল, আবার একটা তারিখ, 16ই মার্চ 1993, বউবাজার বিস্ফোরণ, রশিদ খান। হ্যাঁ, তো এটা মানে তদন্তে ডেফিনেটলি আমি ওয়ান অফ দি ইনভেস্টিগেটিং অফিসার্স ছিলাম। একটা টিম তৈরি হল, পুরো হোমিসাইড স্কোয়াডই তদন্ত করেছে। কারণ তখন সিডিডি জি ছিলেন সুজিত সান্যাল, তখন প্রমোশন পেয়ে গেছেন। ওসি হোমিসাইড সমীর গাঙ্গুলি ছিলেন, উনি তদন্তভার নিয়েছিলেন। সমীর দা তো এখন নেই আমাদের মধ্যে। তো এটার মানে বিস্ফোরণ হয়েছিল, 69টা বোধহয় লোক মারা গেছে, 45-46 জন ইনজিওর্ড ছিল। আর খুব বেশি দূর তো না, বোধহয় 169 বিবি গাঙ্গুলি স্ট্রিট, মানে যেটা একটা বাইজি বাড়ির গলি বা ছিল। আর সেখানে ওই রশিদ খান তার উল্টো দিকে বাড়িতেই থাকতো। সেখানে ওই একটা খসখসে গোডাউনও ছিল। সেখানে বোম টোম এই সমস্ত সবগুলোই ক্রুড সব নাকি আইডিএক্সটা ছিল কি, মানে না, পরবর্তীকালে আমরা পেয়েছি। আমি এখন এতটা মনে রাখতে পারবো বলতে পারবো না, কিন্তু সেখানে নাইট্রোগ্লিসারিন বেসড কম্পাউন্ডস আমরা পেয়েছিলাম ঘটনাস্থল থেকে। এটাকে কি বলা যেতে পারে, নাইট্রোগ্লিসারিন বেসড কম্পাউন্ড? মানে নাইট্রোগ্লিসারিন বেসড হচ্ছে একটা নাইট্রোগ্লিসারিন একটা জেলি টাইপের পদার্থ। এটা তো খুব হাই এক্সপ্লোসিভ তৈরি করা যায়, খুব খারাপ। এবং এটা সম্পর্কে একটা খুব ভালো জাজমেন্ট আছে। মানে আমাদের এই মামলাটা দুটো অ্যাঙ্গেল ছিল। একটা অ্যাঙ্গেল ছিল যে এটা 302 হবে না 304 হবে। ঠিক, সরাসরি খুন নাকি অনিচ্ছাকৃত? কারণ ওখানে বোম টোম বানানো হতো ওই খসখসের এতে। গোডাউন ছিল ওপরে, সে কেরালিয়ান ছিলেন। আর এই এলাকাটা তো পুরোটাই হচ্ছে সমাজ বিরোধীরা দখল করে রেখেছিল। সবই হচ্ছে রশিদের আত্মীয় স্বজনরাই ছিল। আজিজ ওর মেন রাইট হ্যান্ড ছিল, আর অনেকে ছিল, গুলজার ছিল। আর বোম তৈরি করতো পান্নালাল জয়সওয়াল খিদিরপুরের। ওরকে টাকা পেতো, করে নিত, খুব ভালো বোম মেকার। তো এইটাতে সুপ্রিম কোর্টে 302 কেন হবে, 302 কেন হলো এটা নিয়ে তখন ওরা একটা আপিল করেছিল। তখন বিষ্ণু ঘোষ ওদের এখানকার লয়ার ছিলেন, তারা ওখানে বড় বড় লয়ার দাঁড় করিয়েছেন। আর আমাদের লয়ার ছিলেন, যে লয়ারটা পুরোটাই ঠিক করতেন সান্যালবাবু। ওনার একটা বিরাট রোল ছিল যে উনি এই ঘটনাটা পুরোটাই কিন্তু তদন্তের প্রথম দিক থেকে শেষ অবধি, মানে চার্জশিট অবধি এইটা জিনিসটাই উনি করতেন। চার্জশিটটা আমি আর উনি মিলে লিখেছিলাম, আর কেউ না। এবং যখন ওখানে মামলাটা হয় সুপ্রিম কোর্টে, আমি ছিলাম, কারণ আমাকে তখন ওই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে বহুদিন থাকতে হতো। গৌতমবাবু যেতেন, কমিশনার অফ পুলিশ গেছেন, তখন তালুকদার সাহেব ছিলেন। এবং গৌতমবাবু অল দ্য টাইম আমাদের খুব ইন্সপায়ার করতেন। ডিসিডিডি তখন, হ্যাঁ, ডিসিডিডি।
এবং আমাদের টাটা কেসও যাতে 3 and 4 টাটা অ্যাক্টও ছিল, তখন ওখানে আর সান্যালবাবু যেহেতু সুপ্রিম কোর্ট অনেক মামলা টামলা করে এসছেন, শুধু আটঘাটটা উনি খুব ভালো করে জানতেন। তখন খবর ওনারই এক পরিচিত লয়ারকে যে এই টাটা কেসের সম্পর্কে কে ভালো এখানে লয়ার দেওয়া যাবে। তখন ওনার কাছে খবর পান কেটিএস তুলসীকে দেওয়া হতো। ঠিক। কেটিএস তুলসী তার আগেই সঞ্জয় দত্ত কেসে সাজা করিয়েছেন। ঠিক। এবং তখন কেটিএস তুলসী যে টাটা কেসে মানে বলতো যে মাস্টার লয়ার। তো আমরা ওনার বাড়িতে যেতাম, আলোচনা হতো, এটা সেটা অনেক কিছু আলোচনা হতো। তো তখন যে একটা বিশাল আসলো যে আমাদের জাস্টিস মনোজ মুখার্জি, কলকাতার আমাদের হাইকোর্টের জাজ ছিলেন, তখন সুপ্রিম কোর্টের জাজ, ওনার বেঞ্চে হয়েছিল, ওনার সাথে আরেকজন ছিলেন। তো এটা করতে করতে একটা জায়গা উনি বলেছিলেন, bombs are not toys to play with. If bombs are recovered, and other paraphernalia of bombs with evidences are established, then Tata is attracted. এরকম একটা কথা লেখা ছিল। সত্যি তো তাই। তো এই কেসে এই যে এত বড় ঘটনা, সেই সময় নাকি বাম আমলের অনেক নেতা মন্ত্রী তাদের সঙ্গে নাকি রশিদ খানের ওঠা বসা ছিল। তো এত ডিটেলসে আমি বলতে পারবো না। বলবেন না? না, ঠিক। এত বলতে পারবো না, কারণ আপনার ইনভেস্টিগেশন তো ওই পার্টে ছিল না। আমি যেটা তদন্ত করতেন, সান্যালবাবু যেটা বলতেন, সমিতদা যেটা বলতেন, সেই পোর্শনগুলো আমরা ইনভেস্টিগেশন করতাম। সমিতদা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তবু একটা কথা বলি, সে সময় নাকি এটা ডায়েরি পাওয়া গেছিল খুব মারাত্মক। এটা কি হবে? সেটা ঠিক এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব। ঠিক ঠিক, দরকার নেই। আমার এটা আপনার যদি না বলতে ইচ্ছা আপনি বলবেন না, এটা আমার মানে এই মুহূর্তে জানা নেই। ঠিক, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, সেই সময় এটা যখন ঘটনা ঘটছে 16ই মার্চ, তারপরে এই ইনভেস্টিগেশন চলছে, বউবাজার ইনভেস্টিগেশন চলছে, সেই সময় আরও একটা ঘটনা ঘটেছিল 15ই সেপ্টেম্বর 1993, কেস নাম্বার 392, বড়বাজারে সোনার ডিজাইনার, তার একটা মার্ডার কেস হয়েছিল, ছুরি মেরে মার্ডার কেস। কি হয়েছিল ঘটনাটা? হ্যাঁ, এটা কিন্তু ওই সময়ে বিশ্বনাথ সোনি বলে একটি ছেলে, ও কিন্তু খুব সোনার খুব ভালো কাজ ডিজাইন করতো, এবং এই ডিজাইনটা বর্তমান মুম্বাই মানে বম্বে, জয়পুর এবং বিভিন্ন রাজ্য থেকে স্বর্ণ ব্যবসায়ীরা আসতেন, এসে ওর এই খালি ডিজাইনটা কিনে নিয়ে চলে যেতেন। এছাড়াও তো অর্নামেন্টস বানাতো টানাতো। খুব বেশি বয়স না, হার্ডলি 25-26 বছরের ছেলে। ওই 14 নম্বর হাঁসপুকুরিয়া ফার্স্ট লেন ওর দোকান আছে। ওর তখন একটা ছেলের বোধহয় বয়স 3-4 হবে, আর মেয়ের বয়স বোধহয় 1 বছর। এরা ওখানে অন্য একটা বাড়িতে থাকে, ওর মা বাবা আলাদা থাকে। তো আলাদা থাকবে বলে এইখান থেকে বেরিয়ে একটা হাওড়া সালকিয়া স্কুল রোড আছে, ওখানে একটা ঘর ভাড়া নেওয়ার চেষ্টা করলো, এবং সেটা নিল নাতমল শর্মা বলে একজন ব্রোকার কাম লাইফ কনভিক্ট। আচ্ছা, মানে সে জেলে আছে? জেলে ছিল না, তখন বেরিয়ে এসছে, ও তো পুরো 20 বছর। আচ্ছা, সাজা খেটে বেরিয়ে এসছে। তার কাছ থেকে তাকে টাকা দিয়েছে অ্যাডভান্স, ওখান থেকে একটা কিন্তু এই যে নাতমল শর্মা, এর একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে যে ওই বড়বাজারে যেটা মেহতা বিল্ডিং আছে, এই মেহতা বিল্ডিংয়ে রহমান বলে একটা ওখানে মুটে মার্ডার হয়। আচ্ছা, সেই কাছে তদন্তকারী সুজিত সান্যাল ছিলেন। আচ্ছা। এবং প্রচণ্ড মানে কি বলবো,
মানিটারি ইনফ্লুয়েন্সিয়াল পার্সনস, নাতমল তো এই নাতমল শর্মাকে ব্যাক করতো আচ্ছা। ওখানকার। ভীষণ বড় বড় লয়ারও এসেছিলো, আমি পরবর্তীকালে শুনেছি, সেই সময়টা আমি ছিলাম না, আমি শুনেছি পরবর্তীকালে, পুরনো রেকর্ডে দেখেছি। তো যাই হোক, ওর কাছে দিল, টাকা দেয় না, ঘুরে বেড়ায়, খালি ঘোরায়, টাকা ফেরত দেয় না। হ্যাঁ টাকা ফেরত দিচ্ছে না তো, ফ্ল্যাটের চুক্তিপত্র হ্যাঁ। হয়ে গেছে কিন্তু ঘরে ঢোকার পারমিশন পাচ্ছে না। এরপরে তো একদিন ওই সকালবেলায় ওই ঠিক যেখানটায় মার্ডারটা হচ্ছে তা একটুখানি দূরেই, হার্ডলি 20-30 গজ হবে, ওখানটা শিব মন্দির আছে, প্রণাম করে দোকান খোলে। আর নাতমহলের কাজ হচ্ছে ওই আশেপাশের দোকানে ঘুরে বেড়ানো। তো আমি সকালবেলায় যখন ওরকম দোকান খুলতে, পুজো টুজো করে দোকান খুলতে এসছে, তখন ওই টাকা পয়সা নিয়ে কথা হতে হতে ও পেটে ছুরি চালিয়ে দেয়। দিয়ে ওই পাশে একটা গলি আছে, কানুলাল লেন, সামথিং লাইক দ্যাট, ওখান দিয়ে পালিয়ে টালিয়ে চলে যায়। আর এটা একটা ব্যবসায়ীকে ওইভাবে, স্বর্ণ ব্যবসায়ীকে মারাটা একটা স্ফুলিঙ্গ তৈরি করে দেয় ব্যবসায়ীদের মধ্যে, যে হ্যাঁ মানে ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে, এবং পুরো ব্যবসায়ী মহল খেপে যায়। এবং তার পরিণতিতে কি হয়, বড়বাজার বন্ধ হয়ে যায়। আচ্ছা, বড়বাজার বন্ধ হওয়া মানে তো হিউজ মানিটারি লস, ফিনান্সিয়াল। 2-3 দিন বোধহয় ছিল। বাপরে বাপ। এবং তদন্তকারী অফিসার তদন্ত কোনো রকমে, বড়বাজার থানা তদন্ত করে সে তো চলে যায়। এবং এ তখন হসপিটালে নিয়ে চলে যাওয়া হলো, পাশে বিশুদ্ধানন্দ হসপিটাল, বিকেলের দিকে মারা যায়। অবস্থা খুব খারাপ। ব্যবসায়ীরা মিছিল মিটিং করতে শুরু করলো, ডিসিডির কাছে মানে রিপ্রেজেন্টেশন দিল যে মামলা। আর পুলিশের প্রতি অনাস্থাটা খুব বেশি, মানে লোকাল পুলিশের প্রতি অনাস্থাটা খুব বেশি প্রকাশ পেয়েছিল। তো সান্যালবাবু ওখানে, সান্যালবাবু না, সান্যালবাবু তখন ছিলেন না, তুমি তখন নাতলালকে আপনারা ধরলেন? সান্যালবাবু না, তখন সমিত দোষী। ঠিক। তো এইবার নাতমলকে ধরা টরা হলো, অনেক তদন্তভার আমাকে নিতে হলো। ওসিকে বদলিও হয়ে যেতে হয়। তদন্ত নিলাম, তদন্ত আসামি নাতমলকে ধরা হলো। একটা জিনিস আমাকে বলুন, এই নাতমলকে ধরার পরে এর যে কেস ডিটেলস বা চার্জশিট সমস্ত কিছু আমি দেখেছি বা যা পেলাম, এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সমস্ত শুনানির শেষে একটা সময় এসে ট্রায়ালে আচমকা একটা প্রশ্ন উঠেছিল, এই জামায় দুটো দাগ, দুটো ছেঁড়া কেন, দুটো কাটা দাগ কেন? ফরেন্সিক এক্সপার্ট এসে পরবর্তীকালে, হ্যাঁ, দুটো কাটা দাগ ছিল। আপনি ঠিকই বলেছেন, ছুরি মারার। হ্যাঁ। এটা কি কেস? এটা তো অদ্ভুত। এটা অ্যাকচুয়ালি হয়েছিল কি, এটা এই প্রশ্ন উঠেছিল, এবং যখন আমরা ওই জামাটা যখন হসপিটাল থেকে এভিডেন্স হিসেবে সিজার টিজার করা হয়, তখন আমরা দুটো দেখেছিলাম। মানে প্রথমে একটা কাটা দাগ, তারপরে আবার গ্যাপ দিয়ে আর একটা কাটা দাগ। এটার হওয়ার কারণটা হচ্ছে যে আপনি যদি জামা গুঁজে পড়েন, এই যে ভাঁজটা হয়, এই ও ছুরিটা কি করেছিল, এরকম দিয়ে টেনে এনেছিল। এই ডবল ভাঁজ হওয়ার জন্যে, আমরা যেহেতু ভাঁজ থাকে, এবং তার এভিডেন্সে ও বলেও ছিল যে, আরেকবার যদি দেখান ওইখানটা কিরকম, ধরুন এরকম, এইটাতেও এই যে ভাঁজটা হচ্ছে, এই যে ভাঁজটা হচ্ছে, দেখুন এখানে যদি মারি তো এখানে একটা ফুটো হবে, এই যে আমরা তুলে দিন, এখানে এরকম একটা, মাঝখানে একটু গ্যাপ থাকবে। এইটা
প্রশ্ন করা হয়েছিল অ্যাকুজেল এক্সপার্টকে। ওরা 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 এই প্রশ্নটা তুলেছিল, কারণ ওদের লয়ার কিন্তু খুব বড় লয়ার ছিল নাতমলের। আমি বলছিলাম খুব প্রভাব প্রতিপত্তিশালী লোকরা ওকে সাপোর্ট করতো, বিকজ ও একটা মানে একটা খুব রাফিয়ান টাইপের, আর অলরেডি কনভিক্ট একটা মার্ডার কেসের, তো এলাকায় ওকে খুব ভয় করতো লোকে। এইবার ওরও লয়ার কিন্তু খুব দামি দামি লয়ার ছিলেন সিটি কোর্টে, সেই প্রশ্নটা তুলেছিল ওরা এটা দেখে। এবং যিনি প্রশ্ন করেছিলেন তিনি কিন্তু মেডিকেল সায়েন্সের উপরে অথরিটি ছিলেন, মানে কলকাতাতে এই অটোপসির উপরে, একদম অটোপসি রিপোর্টের উপরে অথরিটি ছিলেন। মানে আমি অনেক সময় আমার যেখানে থাকতাম তার কাছাকাছি উনি থাকতেন, আমি বহুবার ওনার কাছে গিয়ে অনেক প্রশ্নের জবাব চাইতাম। উনি আনসারটা দিয়েছিলেন যেরকম ভাঁজ না 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 না, উনি এইটা ধরে, আচ্ছা, উনি এইটা ধরে প্রমাণ করতে চেয়েছিলেন যে এটা যদি বলে যে এইটা একটা ছুরি দিয়ে দুটো দাগ হতে পারে না, সেক্ষেত্রে কিন্তু কেসটা অন্য জায়গায় চলে যেত। একটা জজের মনে ডাউট, কনফিউশন, এই ডাউট তৈরি করাটা চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের অটোপসি না ফরেন্সিক এক্সপার্ট, সেটাই বলছি, ফরেন্সিক এক্সপার্ট কিন্তু এই এক্সপ্লানেশনটা দিয়েছিলেন। এইটাই হচ্ছে ফরেন্সিক এক্সপার্টের কাজ। এবং এই যে বৈজ্ঞানিক ভিত্তিক যে তথ্যগুলো তুলে ধরা আসে আমাদের কোর্ট কাছারিতে, এটা তো আনচেঞ্জেবল। লালবাজারে নাকি একটা সময় ফরেন্সিক ল্যাব তৈরি করেছিলেন আপনারা, একটা সময় হয়েছিল, আর সেটা আমি করেছিলাম যখন ওসি হোমিসাইড থাকাকালীন, 8 বছর মতো ওসি হোমিসাইড ছিলাম, রিটায়ার্ড অফিসারকে নিয়ে। হ্যাঁ, সেটা আমাকে একদিন, তখন ডিসিডিডি সৌমেন মিত্র মহাশয় ছিলেন, তো উনি আমাকে একদিন বললেন যে আমাদের এখানে দ্রুত যদি কিছু জিনিস জানতে হয়, ছোটোখাটো প্রাইমারি যদি কিছু করা যায় তাহলে করা যেতে পারে। বললাম হ্যাঁ স্যার, করা যাবে। এবং উনি এসে কি করলেন, যেটা ওনার টাইমে আমরা যেটা পেয়েছি, এন্টার ডিডিটাকেই উনি একটা কি বলবো রিকনস্ট্রাকটিভ আইডিয়াতে তুলে দিলেন, যে ঘরগুলো কেমন হবে, এটা কেমন হবে, এক একটা ফ্লোরে এক একটা ইন্টারাকশন রুম তৈরি করতে শুরু করলেন। অর্থাৎ আমি আপনার সাথে বসে কথা বলতে গেলে আরও 4টে লোক আসছে, সেটা না, একটা আলাদা ইন্টারাকশন রুম তৈরি, আসামির সাথে কথা বলবো, ইন্টারোগেশন হবে, সেই রুমগুলো, সেটা একটা বড় রুম আমার ঘরের পাশেই, সেটাকে এসি রুম করে দিলেন উনি। বললেন এটাকে এসি করুন। সেটা অনেক, সে পিডব্লিউডির অনেক আপত্তি যা হয়, কিন্তু হয়েছে। ল্যাবটা তৈরি হলো, তারপরে পেছন দিকে একটা ল্যাব তৈরি হলো। এই ল্যাবে তখন উনি বললেন কাকে আনা যাবে, আমাদের একটা ফরেন্সিক সায়েন্স এক্সপার্টকে লাগবে, বিশেষত বায়োলজিস্টকে লাগবে। তো যেহেতু হোমিসাইডে সব অফিসাররাই সাথে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যোগাযোগ রাখতে, যে একটা বিজ্ঞানীরা আছেন, নানান কাজে যেতে হয় এবং অনেক সময় এক্সচেঞ্জ অফ ভিউজ হয়। সেটা কি এখনও আছে এই ল্যাবটা? আমার প্রশ্ন না, ল্যাবটা কিন্তু আর নেই, আমি যতটুকু জানি ল্যাব আর নেই। কেন আমি বলতে পারবো না। আমি ল্যাব করেছিলাম, ডক্টর হরিদাস মৈত্রকে বায়োলজিস্টকে ওখানে এনেছিলাম, উনি আসতেন এবং ওনাকে আমরা একটা অনারিয়াম দিতে চেয়েছিলাম, প্রথম মাসে বোধহয় দিয়েছিলাম কিছু, পরবর্তীকালে উনি খালি গাড়ি পাঠিয়ে সল্টলেক থেকে আনতে হতো, উনি নেই এখন আমাদের মধ্যে। উনি আমাকে বলছেন 1 টাকা করে দেবেন, যাক, কিন্তু অনেক কাজ হতো। খারাপ লাগা অবশ্যই, অনেক কাজ হতো। এরকম একটা ইনাগুরেটও করেছিলেন সেই সময় আমাদের কমিশনার সাহেব সুজয় চক্রবর্তী মহাশয়। 22 জানুয়ারি 2002, কেস নম্বর 19, শেক্সপিয়ার সরণি থানা। এটা বিশাল একটা মামলা, অল ইন্ডিয়া র্যামিফিকেশন ছাড়াও হচ্ছে ইন্টারন্যাশনাল র্যামিফিকেশন এই কেসের। কখন খবর পেয়েছিলেন, কখন পৌঁছেছিলেন? ঘটনাটা ঘটেছিল কখন? এই আন্দাজ 6:30 ভোরবেলা। মানে আমি তখন এতেই যাবো, কিন্তু আমি তো একটা ভোরবেলা একটা মর্নিং ওয়াকে যাই, আর আমি তো রবীন্দ্র সরোবর লেকের কাছেই থাকি। তখন আপনি ওসি হোমিসাইড। তো আমি এই যাবো করছি, হঠাৎ সৌমেন মিত্র সাহেব ফোনটা, ডিসিডিডির ফোন। অত সকালে ফোন, মানে আমি বুঝেছি আর তো
সেকেন্ড থট বলে আমার কাছে কিছু নেই আর, কিন্তু এই জিনিসটা হবে এটা ভাবতে পারিনি। উনি বললেন যে আমেরিকান সেন্টারে হামলা হয়েছে, অনেক পুলিশ পাবলিকও কম সংখ্যক হলেও পুলিশ পাবলিক সব ইনজিওর্ড হসপিটালে, ইমিডিয়েটলি চলে আসুন। চলে গেলাম। কতজন পুলিশ মারা গিয়েছিলেন? 5 জন বোধ হয়, 4-5 জন হতে পারে। ঘটনা বলুন। আমেরিকান সেন্টারে হামলা, ততদিনে বিভিন্ন জায়গায় এখন গুগল সার্চ করলে বা বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু ইনফরমেশন, অনেক কিছু পাওয়া যায়। আপনি একটা জিনিস বলুন, হাজারিবাগে এনকাউন্টার যদি না হতো আপনি কি কোনো ক্লু পেতেন? না, আমরা কিন্তু তদন্ত করাকালীন একটা জিনিস আমরা ধরে নিয়েছিলাম যে এটা ওই কোনো বাইরের মানে এর থেকে এসে, বিদেশি শক্তি, না বাইরের স্টেট থেকে এসে এটা করে যায়নি। আচ্ছা। এবং আমরাও তো সেই সময় অনেক কিছু তথ্য আলোচনা করতাম বা দেখতাম সেগুলো, তাতে আমার যেটা মনে হয়েছিল, কারণ এন্টার পিকচারটা যদি আপনি কনসিডার করেন তাহলে সবটাই দেখা যাচ্ছে পার্ক সার্কাস ওরিয়েন্টেড। গাড়ি আসছে পার্ক সার্কাস থেকে, পার্ক সার্কাসে যাচ্ছে, দিকে চলে যাচ্ছে। এই জায়গাটা মোটরসাইকেলে এসেছিল, মোটরসাইকেল আর একটা প্রাইভেট গাড়ি। মোটরসাইকেল থেকে এসে গুলিটা মোটরসাইকেল থেকেই চালানো হয়। না, আমি বলছি এই যে গাড়ি পুরোটা যদি আপনি পুরোটা যদি দেখেন, একটা গাড়ি, একটা মোটরসাইকেল, না একটা মোটরসাইকেল আর একটা প্রাইভেট গাড়ি, এরা ঘটনার দিন আসছে, সেখানে রাস্তাতে গন্ডগোল হচ্ছে, এই খুব কনজেস্টেড জায়গা দিয়ে যেত, সেইটা গাড়ি পার্কিং হচ্ছে, দুদল একটা ডিপো আছে, এইসব তো অনেক। কি হয়েছিল রাস্তা একটা বললেন, মানে এই যে যারা গুলি চালিয়েছিল তাদের সঙ্গে রাস্তায় আগেই একটা গন্ডগোল হয়েছিল? সেটা হয়েছিল ওই যে অনেক গাড়ি আছে তো, এই গাড়িটা দ্রুত বেগে আসছে, তখন ওই গাড়িটাকে পার্ক করতে যাচ্ছে, তখন একটা ওই লোকেদের অন্য গাড়ি আছে, তুমি আসতে চালাও গাড়ি, এইটা নিয়ে একটাও গন্ডগোল হয়েছিল ওখানে, সেখানে তর্ক বিতর্ক হয়েছিল। কিন্তু সেখানে এরা কেউ, না সে তো এবার চলে গেল, তো বাইকে করে ও সাদাকাত আর জাহিদ ছিল, ওরা চলে গেল। মানে পরবর্তীকালে আমরা নাম জেনেছি, যাই হোক আনআইডেন্টিফাইড 2 জন গানম্যান ছিল, ওরা চলে গেল। গিয়ে ওই পেছনে যে ছিল, পরবর্তীকালে তার নাম আমরা জেনেছি, সাদাকাত। এই গুলি চাচা মেন AK-47 থেকে চালিয়েছিল সাদাকাত। ও তো ক্রিকেট ব্যাটের ভেতরে এটা রাখা ছিল, মানে ক্রিকেট ব্যাটের খাপের মধ্যে। হ্যাঁ, ক্রিকেট ব্যাট যেমন লোকে যেমন ক্রিকেট ব্যাট মনে হচ্ছে নিয়ে খেলতে যাচ্ছে মাঠে। এবং এটা করার আগে যে আমেরিকান সেন্টারে কিন্তু রেকি হয়েছে অনেকবার। আচ্ছা। এই যে একটা ঘটনা ঘটেছে, রেকিটা হওয়ার কারণটা হচ্ছে, মূল জায়গাটা হচ্ছে আসিফ রেজা খান। এই ঘটনার যদি মাথা বলতে পারেন, আসিফ রেজা খান হচ্ছে আসল জায়গা। এই আসিফ রেজা খান কলকাতারই বাসিন্দা, মফিদুল ইসলাম লেনের বাসিন্দা। ঠিক। এদের ওই বিল্ডিং মেটেরিয়ালস তৈরি করে। এই আসিফ রেজা খান, সে আর এই জামিলউদ্দিন নাসির, ও বেনেপুকুরের ছেলে, এদের মধ্যে এক স্কুলে পড়াকালীন আলাপ টালাপ হয়। আসিফ রেজা খান আবার সিমির ওখানে একটা তাঁতিপাড়া জায়গা আছে, সেখানে সিমির লাইব্রেরিতে যেত, সিমির মেম্বার বা সমর্থক ছিল। এই আসিফ রেজা খান পরবর্তীকালে ওখানকার আর একটা ছেলে নাদিম আছে, একে নিয়ে, নাদিম খানকে নিয়ে এরা কাশ্মীরে চলে যায়। এরা গিয়ে জেহাদি, এরা গিয়ে জিহাদি হয়। সেখানে যেসব আর্মস অ্যামুনিশন থেকে নাদিমে খুব ভয় পেয়ে যায়, ও পালিয়ে আসে। আচ্ছা। ওকে বলেই চলে আসলো, ও কিন্তু ওখানে চলে যায়। এবং সেখানে এই যে হিজবুল মুজাহিদিনের যে খুব বড় নেতা সালাউদ্দিনের সাথে ওদের মিট করে। আচ্ছা। এবং সেখানে ওরা বলেছিল যে এরকম অত্যাচার হচ্ছে, এর বিরুদ্ধে একটা বলে, অত্যাচারে তো আর্মস অ্যামুনিশন জোগাড় করো, তোমাদের অত্যাচার করলে তোমাকেই অ্যাকশন নিতে হবে। এটা মাথায় ঢুকিয়ে দেয়, ব্রেন ওয়াশ। জোগাড় করো, আর্মস কেন নিয়ে অ্যাটাক করো। এর কোথায় অ্যাটাক করবে? মূল প্রশ্নটা কি দাঁড়ালো, কোথায় অ্যাটাক করবে? নজরে আসতে হবে তো।
একটা না অ্যাটাক করে শুধু নজর না, ওরা ঠিক করেছিল কেন কি আসিফ রেজা খান পরবর্তীকালে ওরা যখন এইটা শুনলো, ইন দ্য মিন টাইম এই যে আসিফ রেজা খান আর নাদিম, তার সাথে ডক্টর মুস্তাক, মুস্তাক কিন্তু খুব বড় টেররিস্ট, পাঞ্জাব এই পাকিস্তান পন্থী, এদের দিল্লি পুলিশ অ্যারেস্ট করে টাটা কেসে এবং এদের 5 বছরের সাজা হয়ে যায়। মানে আসিফ, মুস্তাক সব, আসিফ, মুস্তাক, এই নাদিম, এদের সব সাজা হয়ে যায়। আচ্ছা, সাজা টাজা এরা যখন হয়ে যায়, ওই সময় জেলে থাকাকালীন এই আফতাব আনসারি ওই জেলে ছিল। আফতাব আনসারি কী কেসে তখন জেলে ছিল? খুব সম্ভবত চিটিং কেসে। আচ্ছা, মানে একজন টেররিস্ট, এবার সাথে এদের সাথে আলাপ টালাপ হয়। এই আলাপ হওয়ার পরে নাদিম তো সাজা রাজা খেটে বেরিয়ে এসছে, আসিফ রেজা খান বেরিয়ে আসে। এরপরে আসিফ রেজা খান একবার ধরে, গুজরাট পুলিশ এসে ধরে, গুজরাট পুলিশ এসে ধরে, তা এখান থেকেই, হ্যাঁ এখান কলকাতা থেকেই আচ্ছা, ধরে ওকে ওইখানে ওদের অভিযোগ ও এনকাউন্টারে মারা যায় গুজরাট পুলিশে। দ্যাট ইজ দ্য রিভেঞ্জ। আচ্ছা, এই রিভেঞ্জে পুলিশ মেরে দিয়েছে, এইটা এদের মধ্যে তৈরি হয়ে গেল। আফতাব বাই দিস টাইম এদের সাথে আসিফ সাথে আফতাব, জামিলউদ্দিন নাসির এদের মিটিং করায়, সেটা সবই করে আসিফ রেজা খান কত বেনারসে করিয়েছে। এই জামিলউদ্দিন নাসিরকে নিয়ে গিয়ে বেনারসে যেতে বলেছে, ওখানে আফতাব আসে, আফতাবের আসল বাড়ি হচ্ছে বেনারস, ঠিক, এইখানেই ওরা মিট করে ওরা ঠিক করে যে অ্যাটাক করতে হবে, কোথায় অ্যাটাক এই করা আসিফের মৃত্যুর বদলে অ্যাটাকটা প্ল্যান করলো হচ্ছে আফতাব আনসারি। সেটা পুরোটা ও যে করেছেন না, আফতাব আনসারির সাথে তো তখন এরাও ছিল, মানে নাদিম কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেল। আচ্ছা, নাদিম বেরিয়ে গেল তাহলে। নাদিম সাজা রেজা খাটার পর নাদিমের ক্ষেত্রে আমার সাক্ষী ছিল। আচ্ছা, তাহলে আফতাব আনসারি ছিল, আর কে কে ছিল? আফতাব আনসারি ছিল, জামিলউদ্দিন নাসির। জামিলউদ্দিন নাসির অ্যাকচুয়ালি একটা জায়গায় ছোটো কাজ করতো, 700 টাকা 800 টাকা মতো বেতন পেত। তো জামিলউদ্দিন এই আফতাবকে এই আসিফ রেজা খান বলল, আরে ঠিক আছে আমি একটা ব্যবসা করবো, তোমাকে 2000 টাকা মাইনে দেবো, তুমি আমার দলে জয়েন করো। ও জয়েন করলো। ইন দ্য মিন টাইম ওকে বললো ব্যবসা তো করতে হবে, ঘর ভাড়া নাও, ঘর ভাড়া করো। তখন 3 লেনে গিয়ে এরা প্রথম ডেরা করলো। এই জামিলউদ্দিন নাসির দিলীপ সিং বলে একটা প্রমোটারের কাছ থেকে একটা বিশাল একতলাটা নিয়ে নিল, সেটাকে কনভার্ট করলো একটা গ্যারেজ মতো করে, শাটার বসালো, কত 1500 টাকা, এবং সেটাতে একটা চুক্তি হলো। সেই চুক্তিটা করলো নিয়াজ আর ফৈয়াজ দুজনে মিলে। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে আফতাব আনসারি, জামিলউদ্দিন নাসির, মানে আসিফ রেজা খানের মারা যাওয়ার পর ওর ভাই আমির রেজা খান, আমির রেজা খান কিন্তু আমরা ধরতে পারিনি, কিন্তু আমির রেজা খান কিন্তু বিপদ ইনসিডেন্ট ও দুবাইতে চলে গেছিল, এটুকু মানে বাইরে চলে গেছে, এখনো বেঁচে আছে আমি বলতে পারবো না। কিন্তু আমি যতদিন জানতাম, চাকরিতেও ছিলাম, তো আমি খবর যতটুকু পেতাম যে আমি তো স্টিল অ্যালাইভ মনে হয়, কারণ সেরকম খবর এখনও আসেনি। একটা কতগুলো নাম বলছি: আফতাব আনসারি ওরফে আফতাব আহমেদ আনসারি, ওরফে ফারহান মল্লিক, ওরফে সুরেন্দ্র জাট, ওরফে রাজু, ওরফে অমিত, ওরফে হিরো, ওরফে আব্দুল, ওরফে করণ, ওরফে গুপ্তাজি, ওরফে ভাই সাহেব। এগুলো বিভিন্ন ওরা নিকনেম ব্যবহার করতো। এই ভাই সাহেব বলে আসলে আফতাব আনসারির সব কটা নাম সব। আসিফ রেজা খান যখন জামিলউদ্দিন নাসিরকে সাথে আলাপ করিয়ে দিল বেনারসে, তখন এই আসিফ রেজা খান ওকে বলল তুমি ওকে ভাই সাহেব বলে ডাকবে। একজন এতগুলো নাম নিয়ে, হ্যাঁ, বিভিন্ন, কারণ ওদের মেল, এদের তো মেন কমিউনিকেশনটা ছিল মেল অ্যাড। আচ্ছা, এবং এই আসিফ রেজা খান হুম, জামিলউদ্দিন নাসিরকে এই তপসিয়াতে একটা সাইবার ক্যাফেতে যায়, সেখানে গিয়ে
ওকে শেখায় কি করে মেল করতে হয়, কি ওর পাসওয়ার্ড কি হবে। এটা পড়াশোনা খুব বেশি কেউ জানে মেল আইডি না। আসিফ রেজা খান কিন্তু মৌলানা আজাদ কলেজেও পড়তো। আচ্ছা, আর ওর ভাই আমির রেজা খান? আমির রেজা খান তো একাডেমিক ব্যাকগ্রাউন্ড ওটা বেশি ছিল না, কারণ ওদের অ্যাকচুয়ালি ওর দাদাও ছিল এরা চুনবালি সুরকি, এদের ব্যবসা আছে বিল্ডিং মেটেরিয়ালসের। ঠিক। আচ্ছা, আফতাব আনসারি একটা অ্যাড্রেস বলছি, CB51 আফসা কলোনি, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। আবার একটা ফ্ল্যাট বলছি 503 সানসেট বিল্ডিং, কর্মা, দুবাই, আরব আমিরশাহী। কী করে পৌঁছলো এখানে, কী করে ফ্ল্যাট বাড়ি এখানে করলো? ওরা তো এখান থেকে যখন ওখানে ও তো এখান থেকে চিটিং কেসে অ্যারেস্ট হওয়ার পরে ও কিন্তু বিয়ে করেছিল, খুব সম্ভবত আমার যতটুকু এখন মনে পড়ছে, কোনো মুসলিম পাকিস্তানি মহিলাকে। কী করে যোগাযোগ, মানে পাকিস্তানে গিয়ে? ও পাকিস্তানে চলে গেছিলো তো। আফতাব পাকিস্তানে চলে যায়? আফতাব পাকিস্তানেই যায়, এবং ওই ওটা বোধহয় রাওয়ালপিন্ডি একটা অ্যাড্রেস, একটা রাওয়ালপিন্ডি আছে, আর একটা দুবাইতে আছে। ও কিন্তু ওখানে চলে যায়, ওখানে চলে গিয়ে এখান থেকে অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে, ছাড়া পাওয়ার পরে যখন ও সাজাটা ও তো ছাড়া পেয়ে যায়, তারপরে যখন ওরা ওখানে যায় সেখানে দিয়ে ও বেসিক্যালি কিন্তু এদের সাথে যোগাযোগ রাখতো। আসিফের সাথে তো সবসময় ওর তখন একটা ইন্টেনশনই হলো, যেটা আসিফ রেজা খানের আর এর ছিল, যে আর্মস অ্যামুনিশন লাগবে, বড় বড় লোককে তোলো, কিডন্যাপ করো, টাকা নিয়ে এসো, এবং আমাদের কাজটা হবে। অর্থাৎ আসিফ রেজা খান যে বড় বড় লোক ইনিশিয়ালি ছিল, বড় বড় লোকদের অ্যাবডাকশন করে টাকা কামাও। আমাদের রাজ্যেও তো হয়েছিল। হ্যাঁ, খাদিম কর্তা হয়েছিল। এটা এই আফতাব আনসারি, আসিফ রেজা খান এদেরই কাজ। কেন দুজনেই তো ওই কেসে তো ওদের লাইফ ইমপ্রিজনমেন্ট হচ্ছে। আফতাব আহমেদ আনসারি, আসিফ রেজা খান তো মারা গেছে, বাই দিস টাইম তো মারাই গেছে। কত টাকা নেওয়া হয়েছিল এটা মুক্তিপণ? যেহেতু ওটা সিআইডি করেছে, আমার পক্ষে বলা সম্ভব, বলা উচিত নয়। আমি জানি না, কারণ ওটা তো বলতে পারবো না। না, এক্স্যাক্টলি জানেন না। আমরা তো সেই সময় আমরা কাজ করতাম, আমরা কভার করছিলাম, আমরা জানতাম প্রায় 3 কোটি টাকার মতো। আমি বলতে পারবো না, সেই সময় তো এটা বিরাট অঙ্কের টাকা। ওই টাকা থেকে কি আমেরিকান সেন্টারে হামলার আর্মস অ্যামুনিশন কেনা হয়েছিল? লিঙ্ক পেয়েছিলেন কোনো? এই আর্মস অ্যামুনিশনসগুলো AK-47, 9mm পিস্তল, আর AK-47, মানে অ্যাকচুয়ালি একটা হাজারিবাগে পাওয়া গেছে। 9mm পিস্তল আমরা রিকভারি করতে পারিনি। AK-47টা পেয়েছিলেন? AK-47 আমরা ওখানে যেটা ওখানে ওরাই এনকাউন্টার করেছিল পুলিশের সাথে। ঠিক। তার ব্যালিস্টিক এক্সামিনেশন হয়েছিল, বা প্রচুর এক্সামিনেশন হয়েছে। না, ওটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারবো না, ওই লিঙ্কটা পাওয়া যায়নি। এই যে হাজারিবাগ অপারেশন, এই অপারেশনটা কারা করেছিল? দিল্লি পুলিশ। এটা স্পেশাল প্রোটেকশন গ্রুপ আছে, এসপিজি, দিল্লি থেকে ওরা এসছিল, এবং তার সাথে তো ডেফিনেটলি জেলার এসপি ছিলেন। এটা কি সেন্ট্রাল আইবির ইনফরমেশন ছিল, ইনপুট ছিল? খুব সম্ভবত তাই। আর এ ছিল ওখানে সাদাকাত মারা যায়, লোকাল পুলিশ। ওখানে কে কে মারা যায়? ওখানে মারা যায় সেলিম আর জাভেদের একটা ডাকনাম আছে ওয়াজিদ। কিন্তু জাভেদ চোখ এনকাউন্টারের পরেও কিন্তু হি ওয়াজ অ্যালাইভ ফর সার্টেন মোমেন্ট। আচ্ছা, সেই সময় ওরা ওই জায়গা থেকে বেরিয়ে পগমিল রোডে, মানে খান রোড, সেখান থেকে বেরিয়ে খানিকটার জন্য যখন বাড়ির বাইরে গিয়ে সালাউদ্দিন বলে এক ভদ্রলোকের বাড়ির সামনে, মুসলিম বেল্টে আর কি, সেখানে পড়ে যায়। তখন ওই তখন তো ওসি ওয়াজ ইন অপারেশন, তখন কারফিউ করে করা হচ্ছে, পুরো এরিয়া কারফিউ ছিল না। আমরা যখন গেছি রাত্রিবেলা সেটাও কারফিউ। ওই দিনই সকালে হয়েছে, আমরা ওখানে রাত্রির মধ্যে পৌঁছে গেছি।
আমি ডিসিডিডি এবং আরও আমাদের টিমের। তো সেখানে ও জিজ্ঞাসাবাদ করেছিল, করে তখন ও বলেছিল যে ও জাভেদ ছিল মুলতান পাঞ্জাব, আর এ ছিল পাঞ্জাব প্রভিন্সের। দুজনেই পাকিস্তানের। দুজনেই পাকিস্তান এবং হিজবুল মুজাহিদিনেরই এরা, যেটাকে হুজি আর কি, হিজবুল মুজাহিদিনেরই এরা সমর্থক আর কি, মেম্বার। তখন এদের যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাহলে ওকে গিয়ে ব্রড ডেড ডিক্লেয়ার, একে এ তো খানিকক্ষণ বেঁচে ছিল, তারপর নিয়ে যাওয়া হয়। আপনি একটা জিনিস বলুন, এটার সঙ্গে পাকিস্তানের কি কোনো যোগ, নাকি এরা হিজবুল মুজাহিদিন এরা ইন্ডিভিজুয়ালি এই কাজটা করছে? ধরুন এই আর্মস অ্যামুনেশন এগুলো পাওয়া, এগুলো কোথার থেকে পেলো? না, এই যে AK-47 9mm, এরা কিন্তু অনেকটা না, এই যে আসিফ রেজা খান আমাদের কাছে যেটা একটা এসছিল, হি ওয়েন্ট টু ইভেন অকুপাইড কাশ্মীর, আচ্ছা, এবং সেখানে আরও অনেকে গেছিল, এবং ওখানে যে ট্রেনিংটা হতো সে ট্রেনিংয়ের একটা ট্রেনিংও হতো। এই যে ডক্টর মুস্তাক, সালাউদ্দিন, এরা কিন্তু কেউ এখানকার না, এই সবই হচ্ছে কাশ্মীর। তারপরে ওদিকে দেখা যাবে হয়তো পাকিস্তানের সাথে লিঙ্ক আপ আছে। এই আর্মসগুলো কোথা থেকে পেয়েছে এটা আপনার পাননি? না, কিন্তু প্রমাণিত হয়েছিল এই পুরো ঘটনাটায় যে এরাই করেছে এবং এইভাবেই জড়িত। হ্যাঁ, এটা প্রমাণিত হয়েছে। তো আমাদের তো মূল যে জায়গায় যখন ফায়ারিং হয়েছে সেখানে তো অনেক পুলিশ কনস্টেবল ছিল। সবচেয়ে জায়গাটা হচ্ছে কি, আইডেন্টিফায়েবল। সাদাকাত পেছনে যে বসেছিল, একজনের সবুজ জ্যাকেট পরেছিল, চেন খোলা, আর একজনের ছিল একজনের সবুজ আর একজনের ব্রাউন কালারের জ্যাকেট, এদের পরা ছিল। এবং সাদাকাতের ছিল সবুজ, যে AK-47 পেছনে বসেছিল, যে AK-47 দিয়ে নেমেই ফায়ার করতে শুরু করে। কত রাউন্ড ফায়ার করেছিল? অনেক রাউন্ড হয়েছে, তাও আমরা প্রচুর পেয়েছি। আমরা বোধহয় কোনো খোল পেয়েছি কতগুলো, এখন ঠিক মনে ফিগার বলতে পারবো না। AK-47 তো 60 রাউন্ড গুলি চালাতে হয়, আমি বলতে পারবো না, এই মুহূর্তে আমার কাছে ফিগার নেই, কিন্তু প্রচুর খোল আমরা ওখানে পেয়েছি। সেগুলো যে এতে সফিস্টিকেটেড আর্মসেরই অংশ, ওই 7.65 × 39 mm এগুলো ছিল ওদের, আর এদের ছিল 7. পিস্তলটা ছিল, পিস্তলগুলো খোল পেয়েছি 7.62 × 19 mm, এগুলো আমরা ওখানে পেয়েছিলাম। তো সেইগুলো যখন আমরা ওখানে ঘটনাস্থলে যাই, ওই রাত্রিবেলাতেই ঘটনাস্থলে যাই, পুরো তো লোডশেডিং, টেম্পারেচার ডাউন ক্রমশ, মানে হাজারিবাগের যেখানে বলছেন। তো সেখানে আমরা পুরোটা তো র্যানস্যাক করে চলে গেছে দিল্লি পুলিশ প্লাস লোকাল পুলিশ, ওদের নিশ্চয়ই আরও অর্গানাইজেশন আছে, তারা নিশ্চয়ই সব এসছিল। আমরা তো এসছি অনেক বেলাতে, রাত্রিবেলায়। তখন খুঁজতে খুঁজতে তখন মাথায় ছিল যে আমার যেটা মাথায় ছিল, যে কোনো এমনি তদন্তের এফআইআরটাকে যদি মাথার মধ্যে রাখা না যায় তদন্তে খুব অসুবিধা হয়। এফআইআরটা আমার মাথায় ছিল যে একজনের সবুজ জ্যাকেট, এগুলো যত জিনিস বলে, প্রচুর জিনিস, কোথায় এক্সরে করছে, কোন ডাক্তার কাছে আছে, এমন কিছু প্লেট আমরা পেয়েছি, লাদেনের বই, তারপরে বিভিন্ন বিহারের ভোটার কার্ডের ভোটার লিস্ট পর্যন্ত, ওখানে সাইবারে ওরা যে মেল কন্ট্যাক্ট করতো সেগুলো আমরা ট্রেস করেছি। ঠিক তেমনি এখানে কুষ্টিয়াতে এখানেও আমরা করেছি, যেখানে গিয়েই আসিফ রেজা খান ওকে নিয়ে গিয়ে করাতো, আর ওখানে ওরা ভাড়া নিয়েছিল চপ্পলের ব্যবসা করবে বলে। সবই আসিফ রেজা খানের। তার মানে এটা আসিফ রেজা খানের একটা টিম ছিল। আসিফ রেজা খান ওখানে চপ্পলের ব্যবসা করো, যাও টাকা নাও, এবং ও এই জামিলউদ্দিন নাসির
এইগুলো করাতো, কারণ জামিলুদ্দিন নাসিরের একটা ছিল, ওর গয়াতে বীরবানা না কি একটা জায়গা আছে, ওই গয়াতে ওর কিন্তু দেশের বাড়ি, ফলে ওই কানেকশনটা ছিল। ওই কানেকশনটা ছিল। এবং শুধু তাই না, এই যে পাসপোর্ট তৈরি হলো, যেটা বললেন আপনি বিদেশে যাবে, আফতাবের জামিলুদ্দিন নাসিরকে ও ট্যাগ করলো, এই আসিফ, তোমার তো ওখানে আছে, তুমি আমাকে একটা পাসপোর্ট করে দাও, তোমার তো গ্রামের লোক আছে, কে একটা পাসপোর্ট অফিসের এজেন্ট আছে, বলো হ্যাঁ আছে, তুই চলে যাও, নাও টাকা নাও, ওর নামে করবে। কিন্তু আসলো আসিফ রেজা খান, এই আফতাব আহমেদ আনসারি আসলো। ওর ছেলেটির নাম হচ্ছে আকিল হায়দার সম্ভবত, কারণ ও ধরা পড়েছিল, ওদের পাসপোর্ট অ্যাক্টের মামলাও হয়েছে। এবং ওই আফতাব আহমেদ আনসারি ওখান গিয়ে ওর নামে এইটা পাসপোর্ট তৈরি করলো। এই পাসপোর্ট নিয়ে কিন্তু দুবাই চলে গেল। আফতাব আনসারিকে জিজ্ঞাসাবাদ করেছেন? হ্যাঁ, প্রচুর প্রচুর। কীরকম আফতাব কিন্তু খুব ইন্টেলিজেন্ট, এবং আর একটা জিনিস ছিল, খুব কুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। ও নাকি মাঝখানে জেলে বসে বিভিন্ন রকম লোকজনকে খেপানোর কাজ করতো বিভিন্ন রকমভাবে। আমাদের কাছে যখন ছিল তখন আফতাবের যেটা হয়েছিল সেটা হচ্ছে, আফতাব কমপ্লিটলি যাতে কোনো মতে বিভিন্ন এজেন্সি আসতো আমাদের কাছে, মানে বার্মির থেকে আসতো, যোধপুর থেকে এসপিরা সব এসছেন, তারপরে এসআইবির, আইবির, দিল্লির, গুজরাটের প্রচুর আসতেন আমার অফিসে। এবং সেই জন্যে যাতে আফতাবকে একটা স্পেশাল প্রোটেকশানে আমাদের রাখতে হতো, যাতে কখনো মতেই ম্যান্টেল না যাক। যদি একটা টাইম ও হচ্ছে প্রাইম অ্যাকিউজড। কারণ কি ব্যবস্থা থাকতো জেলে না, আমাদের যখন আমাদের কাছে পুলিশ ভালো একদম রাখা হতো। সেন্ট্রাল লকআপে যখন রাখা থাকতো, সেন্ট্রাল লকআপে আমাদের করা হতো, কন্টিনিউয়াসলি মনিটরিং হতো যে ঠিক মতো আছে কিনা। সেটা আমিও বাড়ি থেকেও করতাম, হয়তো ফোন করলাম সেন্ট্রাল লকআপে ঠিক আছে কিনা। এইগুলো করা হতো কারণ হচ্ছে খাওয়া দাওয়ার জেল। এখানে জেল কোর্ট যা খাবার দেবে তাই খাবে, এখানে কোনো হতো না। এগুলো মানে করাও প্রশ্নই ওঠে না। জামা কাপড় জেলের ড্রেস পরো, ব্যাস, কোনো কিচ্ছু না। কতটা ভয়ঙ্কর। বৌদি একবার এসেছিল জেলে, বোধহয় প্রেয়ার দিয়েছিল ওর বৌদি, ওই একবার এসেছিল এইখানে বৌদি, আর বোধহয় ওই মানে আর কি ভাইপো হবে ওর ফ্যামিলি না, সেটা এসেছিল জেলে দেখা করতে এসেছিল, আমাদের অফিসে না। ও কিরকম পড়াশোনা মনে করতে পারবো না। ও নাকি পরবর্তীকালে লয়ের বই টই পড়ে নিজে বিভিন্ন রকম প্রেয়ার লেখা করে। জেলে এক্স্যাক্টলি এখন কি করছে না করছে বলতে পারবো না। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। পরবর্তী আরেকটা ঘটনা, 25শে ডিসেম্বর 1991 কমিশনার বিকে সাহা আপনাকে ইনফর্ম করলেন, এক ঘরের মধ্যে ভবানীপুর থানার শরৎ বোস রোডের রামেশ্বর অ্যাপার্টমেন্টে খুন হয়েছিল এক দম্পতি। এটা একটা খুব মানে একটা এলিট সোসাইটিতে একটা আলোড়ন ফেলে দেওয়া কেস, ক্রাইম একদম। এবং মাল্টি স্টোরিগুলো সুরক্ষিত অবস্থায় থাকা সত্ত্বেও কত যে সেখানে ল্যাচেস আছে, কত ফলস আছে, সেটা এই কেস তদন্ত না করলে হয়তো আমরা বুঝতে পারতাম না। এবং আর একটা জিনিস চলে, যে একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, সেটা একটা অভিজাত পরিবারের মধ্যে কীভাবে গড়ে উঠেছিল তার একটা পূর্ণাঙ্গ যেমন ইতিহাস, তার সাথে সাথে তার পরিণতিও কি হতে পারে, সেটা টানাপোড়েনের সম্পর্কের এক পক্ষের ঈর্ষাজনিত কারণ আর এক পক্ষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সেটাও কিন্তু এই কেসের মধ্যে ফুটে উঠেছিল। সেটা
খুব সম্ভবত 25শে ডিসেম্বর। ঠিক 25শে ডিসেম্বর 1991। হ্যাঁ, কি দেখেছিলেন ঘরে গিয়ে, ওই ফ্ল্যাটে গিয়ে? সেখানে তো যাই হোক, আমি তো ওখানে যাই খবর পেয়ে, আমি দেখি ওখানে তখন বাই দিস টাইম ওসি হোমসাইড সুজিত সান্যাল আছেন, ডিজি সাউদ আছেন, প্রসূনবাবু আছেন, কমিশনার সাহেবও আছেন। ঢুকেই আর কি ফ্ল্যাটটা, ডান দিকে একটা স্টাডি রুম আছে, সেখানে পড়ে আছেন, গলায় একটা ওই শাল পেঁচানো, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কার্পেটের উপর পড়ে আছে, জলের বোতল আছে, সিডিগুলো চলছে, এসব আছে। আর একটু এগিয়ে গিয়ে দেখি বড় একটা ড্রয়িং রুম কাম ডাইনিং রুম, সেটাতে দেখা যাচ্ছে টেলিফোনের তারগুলো কাটা, এবং সেখানে তারপরে বেডরুমটাতে গিয়ে দেখা যায় যে মহিলা নাইটি পরেই আছেন, কিন্তু অনেকটা হাফ রোল্ড মতো, গলায় একটা সিল্কের শাড়ির একটা অংশ আটকানো, একটা ফ্যানে আটকানো, আর বিছানার উপরে পড়ে আছেন। ওখানে সোনাদানার বাক্সগুলো সব স্ক্যাটার্ডলি পড়ে আছে, আলমারিগুলো ভাঙা, মানে মনে হচ্ছে কিছু ধারালো অস্ত্র দিয়ে আলমারিগুলো খুলেছে এবং ওই কাঠের চিপসগুলো বেরিয়ে রয়েছে। ওখানে এইগুলো দেখলাম। এখানে মার্ডার ফর গেইন মনে হচ্ছে এটা তখন ইনিশিয়ালি তো মার্ডার ফর গেইন মনে হচ্ছে। কে করবে এত বড় একটা জায়গা, যে সুরক্ষিত জায়গা, আর সেই সুরক্ষিত জায়গায় মার্ডার ফর গেইন, বড় লোকের জায়গা। তদন্ত তো শুরু হয়, ওটাও ছিল বোধহয় 11 তলা বিল্ডিং, মানে 4টে করে ফ্ল্যাট, মানে 44টা ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্ল্যাটের লোকদেরকে জিজ্ঞাসাবাদ করা, সেই অনুযায়ী সার্ভেন্ট কোয়ার্টার আছে, বাপস, সেই সার্ভেন্ট কোয়ার্টারগুলোকে জিজ্ঞাসা করা তাদের লোকজনকে, এবং সেরা ওখানেই থাকে। গাড়ির ড্রাইভার, এক একটা বাসিন্দার তখন এত ক্যামেরা এর সমস্ত ব্যাপার নেই, ক্লোজ সার্কিট ক্যামেরা নেই, কিছু নেই, সার্ভিলেন্স নেই, ইন্টারকম ছাড়া মোবাইল কিচ্ছু নেই। আমাদের সময় যেটা ছিল, মূলত আমি যতদিন তদন্ত করেছি, এই পুরো টাইমটাই ছিল মূলত বেশ খানিকটা টাইম, মানে তদন্তের একটা বিশাল অংশ ছিল উইদাউট মোবাইল। ইন্টেলিজেন্স, ম্যানুয়াল ইন্টেলিজেন্স আর হিউম্যান সোর্স। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার উপস্থিত বুদ্ধি আর চিন্তা ভাবনা। এই কেসে আপনার বদলে গেল কখন মনে করলেন যে এটা মার্ডার ফর গেইন নয়, আরো কিছু আছে? এইটা যখন ওনাদের ওখানে দুজন মহিলা কাজ করত, সবের নাম মনে নেই, প্রতিমা বলে একজনের নাম মনে আছে, প্রতিমা আর মনিকা, এই দুজনকে আমরা লালবাজারে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয়। আমি সান্যালবাবু জিজ্ঞাসা করি, এদের কাছে দুটো জিনিস বেরিয়ে আসে। তাতে দেখা যাচ্ছে যে প্রতিদিন সকালবেলায় উল্টো দিকে, ঠিক বাড়িটার একটা, মানে ওই দুখানা ফ্ল্যাট একই ফ্লোরে, মানে ভেরি আনকমন, আমার দরজাটা কি শেপ হবে, ঠিক ডায়াগোনালির উল্টো দিকে এটা 10C, ওটা বোধ হয় 10A এরকম হবে, একই ডিজাইন। দ্যাট ইজ এ ভেরি স্ট্রাইকিং ফিচার। সাধারণত হয় না, কারণ প্রত্যেক ফ্ল্যাটের ওনার আলাদা, তাদের ডিজাইন আলাদা। এই দুটোর আমরা লক্ষ্য করেছি। এবং উল্টো দিকের যিনি মালিক, যুগল খেতাওয়াত, তিনি খুব বিশাল বড় ব্যবসাদার, রামেশ্বরা ট্রান্সপোর্ট, অ্যাপার্টমেন্টের নামই হচ্ছে রামেশ্বরা অ্যাপার্টমেন্ট। তো উনি বললেন যে, এই প্রতিমা আর মনিকা বলল, এইবার প্রতিমা মনিকা বলল যে এই যুগলবাবু প্রতিদিন সকালবেলায় 8টা,
সময় আসেন, কি তারও আগে আসেন, এরকম সকালে প্রতিদিন চা খেতে আসেন এবং চা খান, গল্প করেন, মিসেস নবলাকার সাথে গল্প করেন এবং একসাথে দুজনে গল্প করেন। তো আমরা বললাম তাহলে মিস্টার নবলাকা কোথায় থাকেন? বলে উনি গল্পে এ করতেন না, হি ওয়াজ ওয়ান অফ দি পাইওনিয়ার ইন জেক ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, বিশাল বড় মাপের উনি এ ছিলেন, এমপ্লয়ি ছিলেন, জুটের অফিসার, জুটের বিশাল বড়। এবং রিটায়ার করার পরেও বোধহয় জোর করে ওনাকে রাখা হয়েছিল, গ্যাঞ্জেস কি একটা আছে কোম্পানি। তো এটা শোনার পর আপনাদের একটুখানি এইটা প্রতিদিন আসবে, এর সাথে কথা বলবে, কিন্তু আবার দেখা যাচ্ছে এরা আবার একসাথে বেড়াতেও চলে যাচ্ছে, মানে বোথ হাজব্যান্ড ওয়াইফ ওদের সাথে বেরোচ্ছে, ওনাদের নিয়েই বেরোচ্ছে এরা। খেতাওয়াত ফ্যামিলি অ্যান্ড এরা একসাথে আবার বেড়াতে চলে যাচ্ছে, নবলাকা অ্যান্ড খেতাওয়াত। হ্যাঁ। আর তখন এই বিনা নবলাকা যিনি মার্ডার হন, এ তখন ওই দেওয়ার্স গ্যারেজ আছে আমাদের জবচানকের চার্চের ঠিক উল্টো দিকে, যেটা দেওয়ার্স গ্যারেজ চাকরি করেন। আবার একটা দেখা যাচ্ছে, আবার এদের এত মানে খেতোয়াতদের এত মানে এ ছিল, মানে চ্যানেলও ছিল, মানে এর কাছ থেকে এনার যে ছেলে নীলেশ পাশে একটা চ্যানেল 4 পাশের বাড়িটাতে একটা দোকান নিয়ে নিল, চ্যানেল 4। ও ওর মামার সাথে, কি করুণ কোঠারি মামার সাথে ওরা ব্যবসা করতে শুরু করলো। এই হলো সন্দেহ, আপনার খেতাওয়াতের সন্দেহ শুরু হলো, ওদের মধ্যে সন্দেহ শুরু যে একটা কোনো সম্পর্ক আছে বা কোনো কিছু। এইবার আর একটা জিনিস, প্রতি লোকটাকে জিজ্ঞাসাবাদ করতে করতে কিন্তু আরও অনেক এ হতো, কিন্তু কেউ কিছুই বলছে না। আর একটা সেকেন্ড সন্দেহ হলো, ওই বাড়িতে ওপি ভুয়ানিয়া বলে এক ভদ্রলোক থাকেন, তিনিও কিন্তু খুব বড় ব্যবসাদার, সব ব্যবসাদার। ওপি ভুয়ানিয়া স্ত্রী আমাকে, যারা একদম লিটারালি বলছেন যে আমি একটা ফোন পেলাম, মানে 25 তারিখ একটা সকালে ফোন আসলো, কে ফোন করলো? তো বললো রাজু রাও আপনার ড্রাইভার? বললো হ্যাঁ। বললো নিচে থেকে ফোন করে বলল যে আমি আজকে আসতে পারবো না, আমার জ্বর হয়েছে। উনি বললেন তুমি এসো, ক্রোসিন নিয়ে যাও। বললো না, আমি বাইরে থেকে কিনে নেবো। আমি চলে গেলে, আর ও কিন্তু আসলো না, তারপর থেকে আর আসছেই না। ফলে এই রাজুকেও একটা সন্দেহ হলো। এইবার রাজুর সম্পর্কে গিয়ে জানা যাচ্ছে, রাজু আবার এই ইনিশিয়ালি খেতাওয়াতের ওখানে ড্রাইভারি করেছে, পরবর্তীকালে এদের কাছেও ড্রাইভারি করেছে কিছুদিন, তারপরে ভুয়ানিয়া। আচ্ছা, মানে 3টে ফ্যামিলির সাথে ওর লিঙ্ক আপ আছে। এই করতে করতে তখন আমরা কিন্তু ওদের যে ছেলে খুব ট্রাস্টেড ম্যান ছিল যুগল খেতাওয়াতে, খোকনগিরি, মেদিনীপুরের ছেলে, বেটে খুব, কিন্তু খুব শার্প, খুব ইন্টেলিজেন্ট। ওকে যতবার প্রশ্ন করা হয় কোনো জবাব, আমি কিচ্ছু জানি না। এবং কিন্তু আমাদের মানে একটা মনে হচ্ছে যে কিছু একটা লুকিয়ে আছে ওই বাড়ির সাথে এই বাড়ির, কিন্তু সেখানটা আমরা যেতে পারছি না। এমনকি আমাদের, এটা আমি এখন বলতে পারছি বা তখন অনেক পরে জেনেছিলাম, এই চাটা দিয়েছিল, আমার চা দিয়েছিল, যা গেস্টদের চাটা দেয়, তা আমি তো কখনোই ন্যাচারালি খাইনি, ও নাকি চা এনে দিয়েছে। মানে মানে হয়তো না আপনার বাড়িতে গেছে, হ্যাঁ, কেউ চায় না, হ্যাঁ, খোকন চাপ ট্রে নিয়ে এসেছে। আচ্ছা, এমন একটা কনফিডেন্স তৈরি করছে যে ও কিছুই জানে না। ঠিক। এইটা যখন আস্তে আস্তে সন্দেহ, রাজু রাবের অ্যাবসেন্সটা খুব বড় একটা ধাক্কা মারল। এরপরে একদিন এই যে যেটা একটু বলেছেন হিউম্যান
সোর্স কন্ট্যাক্ট, এটা বরাবরই আমি কালচার করে যেতাম। এবং এই সোর্স কন্ট্যাক্টটা খালি এলাকা বেসিস না, এটা একদম মানে কোর্ট কাছারি পর্যন্ত আমার বিস্তৃত ছিল। একদিন আমাকে কোর্টের একজন আমাকে বলছে যে, সিদ্ধা আপনি কি এই ছেলেটাকে খুঁজছেন? বললাম হ্যাঁ, কেন, কী হয়েছে, তুমি জানো কিছু? বললো কখন বাড়ি থাকবেন? বললাম ঠিক আছে, কালকে এসো। আর গুরুত্ব দিইনি কেউ, ওটা মনে হয়নি কেউ। আর আমি মোটামুটি প্রথম লটেই আমি ঠিক করতাম রিজেক্ট করে দেবো। বলতে আমি বাজার করে ফিরছি, ও আমার গেটের মুখে দাঁড়িয়ে আছে, আমি নিয়ে এসেছি। দাও, বাজার টাজার যাচ্ছি, কারণ চান টান করবো, ছাড়ো এখন, তাড়াতাড়ি বেরোতে হবে, কেস ডিটেকশন হচ্ছে না। তো বলো একটু কথা বলবে? নালাম না, একদম না, তুমি একটা কাজ করো, তুমি ওকে নিয়ে আমার অফিসে আসবে 4টের সময়। অফিস নিয়ে যাবো? হ্যাঁ, অফিস নিয়ে যাবে, যদি বলো নিয়ে আসবে আমার কাছে, কোনো সমস্যা নেই, আর না নিলে আমি বুঝে যাব, তোমার আসতে হবে না। তো ঠিক আসলো না, যথারীতি আসেনি। তাহলে ভুল হতে পারে, যাই হোক। এদিকে আমাদের উপর চাপটা তখন এত বেড়ে যাচ্ছে, প্রসূনবাবু প্রতিদিন ফোন করে বলছেন, সুজিত আমার দিল্লিতে মিটিং আছে, আমি যেতে পারছি না, তুমি লাস্ট ডেট, আমরা কী বলবো কমিশনারকে, তুমি পারবে কি পারবে না? আমি সব করে দেবো, দাঁড়ান। আমি সান্নালুকে সকালের ঘটনা বললাম, তুই ছেড়ে দিলি? আমি ছেড়ে দিই না, ঠিক দেখুন না কী হয়, আমার কনফিডেন্স আছে। এর মধ্যেই খবর আসলো ওখানে যেতে ভয় পাচ্ছে, আপনি যদি অমুক জায়গায় থাকেন, ও কিন্তু ওখান থেকে আপনি অ্যারেস্ট করতে পারবেন। এই রাজুকে তুলে নিলেন, কিন্তু আপনি প্লেন ক্লথে থাকবেন, ও অমুক জায়গায় ওকে অ্যাভেলেবেল হবে, কিন্তু ও সেটা জানে না যে আপনি আসবেন। আমি কিছু বলোনি তো? বলো না, কি জামা পরে থাকবে রাখবে, ওখানে ও সেল ফেল খায়, এটা ওটা করে, আপনি ওখানে গেলে পাবেন। ওই জায়গাটা এখন শেল্টার নিয়েছে, একটা জায়গা বললো। চলে গেলাম বিকেলে, তুলে নিলেন রাজুকে। তারপরের দিন রাজুকে পেয়ে গেলাম। ফাইন। রাজু কি বলে দিল পুরো ঘটনাটা? এইবার রাজুর না, আমাদের পুরোনা রাজু কিন্তু প্রথমে ঘটনাটা যখন বলেছে, তখন এক্স্যাক্টলি আমি আর সান্যালবাবু বসে আছি ওনার ঘরে। সান্যালবাবু বিশ্বাস হচ্ছে না, যে ঘটনা তো কাগজে বেরিয়ে গেছে অনেক কিছু, এ কি কোনো টিউটার হয়ে আসলো আমাদের কাছে? দ্যাট ইজ দি ইন্টেলিজেন্স অফ সান্যালবাবু। হঠাৎ ওকে একটা এমন প্রশ্ন করলেন, আচ্ছা মহিলার নাইটিটা গেল কোথায়? যে মার্ডার হয়েছে, এক নাইটি ধরে আর একটা কামিজ পরা ছিল, নাইটিটা গেল কোথায়? কেন স্যার? ওই সিস্টেমটা আপনারা চেক করেননি বাথরুমের ভেতরে? বলুন না, উনি মিথ্যা কথা বলেছেন যে না। কেন? পেতে ফেলেছি। শিওর? বলে হয় ওখানে আমি ফেলেছি, না হলে কমোডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ওটা তো কেউ ব্যবহার করেনি। পরে সেই দিনে তো আমরা সেই দিনই কিন্তু ওটা রিকভারি কমোড থেকেই পেয়েছি। যখন এটা পাওয়া গেল, সান্যালবাবুকে ইশারা করলো, যে তার মানে কনফার্ম। একদম, তুমি আর চিন্তা। কি পেলেন, রিভিলটা কি, এইটা বলুন, মারাত্মক যদি কিছু হয়ে থাকে। এইটা নিয়ে যখন জানা গেল, তখন দেখা গেল একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। আপনি তো প্রথমেই বলছিলেন, কার সঙ্গে কার? যুগল খেতাওয়াত অ্যান্ড বিনা নবলাখা। সেই সময় এরকম, তাতে মার্ডার করলো কে? যুগল খেতাওয়াত? এইটা হচ্ছে না,
বাট আমার ধারণা, এখনও অবধি ধারণা, উনি কিছুটা আঁচ করেছেন অথবা জানতেন যে এরকম হতেও পারলে, মানে পরবর্তীকালে ঘটনা ঘটার পরে ওনার নিশ্চয়ই মনে হয়েছে, কিন্তু কখনো এটা ভাবেননি, এটুকু আমার মনে হয়েছে। ওনার যে স্ত্রী, মানে যুগল খেতাওয়াতের স্ত্রী বিমলা খেতওয়াত, হুম, প্রচণ্ড অত্যাচার করতো যুগল। আচ্ছা আবার অ্যাট দ্য সেম টাইম এই রিলেশনশিপ, আচ্ছা, এই দুটো ওকে স্পার্ক করে দেয়। মহিলাকে তাকে একদম, মানে অন্য মহিলাকে যে টাকা ওড়াচ্ছে, করছে, সে করছে, টাকা পয়সা নিয়ে ওখানে রেখে দিচ্ছে, এইটা ওনার একটা ধারণা হয়ে গেল। এমনকি দুজনের খেলা মাঠে বা ঘোড়দৌড়ে যদি কোথাও যায়, মানে দুজনের যে ওয়াইন স্পট বলে না, হুম, সেটা একই ডিজাইন, দুজনের নাম লেখা GK, গিরিশ কুমার নাম লেখা GKN, আর ওটাতে হচ্ছে বিনা JKK, যুগল না কুমার খেতাওয়াত, যুগল খেতাওয়াত, JKK, হুম, দুটো ওই বাড়িতে পেয়েছি আমরা। আচ্ছা এবং বিমলা খেতওয়াতকে আমরা যিনি প্রথম দিন জিজ্ঞাসা করেছিলাম, তখন উনি বলেছিলেন যে আমি রাত্রিবেলায় গিয়েছিলাম তো ওদের ঘরেতে, সেটা এই মনিকা প্রতিমাও বলেছে, যে মেম সাহেব আসলো, এসে জিজ্ঞেস করলো, তা বললো তোমাদের সাহেব কোথায়? বললো আমাদের সাহেব তো যায়নি, আমাদের সাহেব তো ঘরে রয়েছে। বলে আমার সাহেব? বলে তোমার সাহেব বেরিয়ে গেছে। তোমার কী চাই? বলে কী একটা পান পরাগে জর্দানা কী কৌটো টৌটো চাইলো, বললো আমাদের ঘরে নেই। এইটা হচ্ছে অ্যাবসলিউট চান্স আছে কি না মার্ডার করার, সেটাই বিমলা খেতওয়াত 24 তারিখে রাত্রে জেনে নিল। তার মানে মহিলা মার্ডার করালো না নিজে করলো? নিজে করেনি, কিছু লোক জোগাড় করলো। সুপারি কিভাবে করলো? 24 তারিখে যেহেতু ইভ অফ 25, যে বড় হোটেলটা আছে এই কেলিনোর্থ হোটেলের একটা বড় কেলিনওয়ার্থ হোটেলে একটা বড় ফাংশন হবে, মানে যায় এরা যায়, সেখানে যুগল খেতওয়াত যাবে, গিরিশ নাবলাখা, ওনার স্ত্রী, এরা যাবে, পার্টি হবে, এবং সেটা সকালে সিদ্ধান্ত হয়ে গেছে। আচ্ছা, যুগল খেতাওয়াতের স্ত্রী বিমলা খেতওয়াত এ কেমন ছিল? এমনি সাধারণ গৃহবধূ? খুব পায়াস টাইপের, আচ্ছা, পুজো আচ্ছা, খুব নিরীহ টাইপের। সেই এরকম একটা মার্ডার প্ল্যান করলো, এটাই। এবং কাদেরকে সুপারি দিল? এই যে এই করলো রাজু একে দিয়ে না, এই যে করলো খোকনগিরিকে, সবচেয়ে ট্রাস্টের লোক ছিল খোকনগিরি। খোকনকে কাজে লাগালো। খোকনকে টাকা দিল। কত টাকা? খোকনকে বোধহয় সেই সময় 50,000 দিয়েছিল, আরও 50,000 পরে দেবে, কারণ খোকন বুক করলো রাজুকে, রাজু বুক করলো তাদের পাড়ার কামিনীকে, রাজু থাকতো ওই হ্যাঁ, এরা নিজেদের মধ্যে উল্টো দিকে, পদ্মপুকুরের উল্টো দিকে, পদ্মপুকুর এরা তিনজন মিলে সব যেগুলো না, সুইপারকে জগদীশ আছে, তার মানে 4 জন মিলে হয়ে গেল, পুরো কেসটা করলো। 4 জন। আর ইনি হচ্ছেন কনস্পিরেটর মহিলা। টাকা পয়সা নিয়ে এরা আবার দুজনে ক্যামেরা ওই এর থেকে কিনে আনলো। আপনি একটা জিনিস বলুন, এই ঘটনার পরে একটা অদ্ভুত জিনিস হয়েছিল, যাবজ্জীবন হয়েছিল তো বিমলা খেতাওয়াতের, যদ্দূর মনে পড়ে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি জামিন পান সুপ্রিম কোর্ট থেকে, বাট নট অন দ্য মেরিটস অফ দি কেস, শারীরিক অসুস্থতার কারণে। তারপর জামিন পেলেন 2008-এর আগে জামিন পেয়েছে, 2007 জামিন পেয়েছেন। 2008-এ আমি তখন সাউথে এসি, 2008। কি হয়েছিল, মানে জামিন পেলেন, জামিন পাওয়ার পর কী হলো? 2007-এ জামিন পেলেন সুপ্রিম কোর্ট থেকে। হ্যাঁ, তারপর জামিন পেলেন, তারপর 2008-এ সুসাইড করলেন, ছাপ দিলেন। এবং সেটা আমরা ফরেন্সিক হসপিটালকে দিয়েও যেভাবে করা যায় সেগুলো, বডি কত দূর পড়েছে হচ্ছে সেই সব নিয়ে করা হলো, ফরেন্সিক ইউজ করেছে, যেটা পুরোটাই ভবানীপুর থানা করেছে। যদি এই যে এত বছরের
চাকরি জীবন কোনো আফসোস, খারাপ লাগা কিছু আছে? খারাপ লাগা বলতে একটাই হচ্ছে, ফ্যামিলিকে প্র্যাকটিক্যালি কোনো টাইম দিইনি। বাট সেটা নিয়ে আর এখন এই রিটায়ারমেন্টের আফসোস করে কি যেরকম, এখন তো অপরন্ত টাইম। থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম কেস ডায়েরিতে। আজকে যার সঙ্গে আমরা কথা বললাম, এত এত বিশাল অভিজ্ঞতা, এত ঘটনা, এত কিছু জানালেন আমাদের, যা এর আগে কোথাও তিনি বলেননি। আপনারা তাকে চেনেনই না, আপনারা তাকে জানেনই নি। এই ধরনের অফিসাররাই আসল কাজটা করেন।